আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোট অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের রাষ্ট্র বিজ্ঞান বইয়ের 7 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আলোচনা শুরু করা যাক। পার্ট 4, অর্থ, সময়, শক্তি। অর্থ, সময়, শক্তি এই তিনটি মূলত প্রধান গৃহ সম্পদ। কি বলছে খেয়াল করো। গৃহ সম্পদ কাকে বলে বা কোনটি প্রশ্ন আসবে, নিচের কোনটি গৃহ সম্পদ? অর্থ, সময়, শক্তি এই তিনটি মূলত প্রধান গৃহ সম্পদ। ঠিক আছে, চমৎকার প্রশ্ন। শুরুতেই প্রতিটি পরিবারে এসব সম্পদ কম বেশি ভিন্ন বা বিভিন্ন রূপে রয়েছে। এই সম্পদগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন লক্ষ্য অর্জন করতে বা অর্জন করে থাকি বা অর্জন করতে পারি। সম্পদের সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিটি সম্পদই সীমিত। মূলত কথা অর্থ হলো আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারি এই বিষয়গুলি আলোচনা করব। এই সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে পারিবারিক লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব হয়। মানে আমাদের আশার সম্পদ সীমিত। এখন মহিলারা পাক করব, এই সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি করা যায় মোটামুটি এই বিষয়গুলো ভালোভাবে ব্যবহার করাকে বলে সম্পদ সীমিত। এগুলোর এই সীমিত সম্পদ ব্যবহার করে সঠিক লক্ষ্য অর্জন করে। অর্থ, অর্থ পরিবারের আরেকটি মাত্র প্রধান বস্তুগত সম্পদ। দেখো অর্থ কি? অর্থ পরিবারের মতো বস্তুগত সম্পদ। পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি বস্তুগত সম্পদ? অর্থ হয়েছে বস্তুগত সম্পদ। ঠিক আছে, মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হলে অর্থের প্রয়োজন। মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে সেগুলো পূরণ করতে কি প্রয়োজন? অর্থের প্রয়োজন। প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে এই অর্থ উপার্জন করে। চাকরি, ব্যবসা, পুঁজি বিনিয়োগ বা যে কোনো পেশার মাধ্যমে পরিবার টাকা পয়সা আয় করে। ঠিক আছে, আমাদের পুঁজি লাগবে, অর্থ লাগবে। এগুলো আমরা বিভিন্ন কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিনিয়োগ করে, যে যেভাবে পারে আমরা টাকা পয়সা কি আয় করি বা করে। অন্যান্য বস্তুগত সম্পদের মধ্যে অর্থের কার্যকারিতা সবচেয়ে বেশি। মানে বস্তুগত সম্পদ আরো আছে, কিন্তু তার ভিতরে অর্থের কার্যকারিতা সবচেয়ে বেশি। কারণ অর্থের ক্রয় ক্ষমতা আছে। অর্থের কি আছে? ক্রয় ক্ষমতা আছে। মার্ক করে রাখতে পারো, প্রশ্ন আসবে এদের কোনটির ক্রয় ক্ষমতা আছে? অর্থের, সম্পদের না ব্যবসার? অর্থের। অর্থের বিনিময়ে আমরা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সেবা সংগ্রহ করি। অর্থ দিয়েই পরিবারের সকল ব্যয়ভার মেটানো হয় বা পরিবারের চাহিদা মেটানো কিসের মাধ্যমে? অর্থের মাধ্যমে। এজন্য কি অর্থ প্রধান বস্তুগত পারিবারিক সম্পদ। অর্থ যে কাজগুলো করে এগুলো কি বিনিময়ের মাধ্যম। অর্থ হলো জিনিস বিনিময়ের মাধ্যম। পরীক্ষা প্রশ্ন আসবে অর্থ কি? অর্থ হলো জিনিস বিনিময়ের মাধ্যম। অর্থাৎ অর্থের পরিবর্তে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। ঠিক আছে, ভালো পড়তে হবে। মূল্যের পরিমাপক। টাকার অঙ্কে আমরা জিনিসের দাম জানতে পারি। মূল্যের পরিমাপক কি? টাকার অঙ্কে। পরিমাপ মানে একটা একক। টাকার অঙ্কে আমরা জিনিসের দাম জানতে পারি। ঋণ পরিশোধের মান। ঋণের লেনদেন অর্থের মাধ্যমে হয়। ঋণ পরিশোধের মান বলছে যে ঋণের লেনদেন আছে কিসের মাধ্যমে হয়? পরীক্ষায় প্রশ্ন আসবে ঋণের লেনদেন কিসের মাধ্যমে হয়? অর্থের মাধ্যমে হয়। সঞ্চয়ের ভান্ডার। ভবিষ্যতের জন্য আমরা অর্থ সঞ্চয় করতে পারি। সঞ্চয় ভান্ডার কি? ভবিষ্যতের জন্য আমরা অর্থ সঞ্চয় করতে পারি। পারিবারিক জীবনে অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমাদের চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। অর্থকে পরিকল্পনা করে ব্যয় করতে হয়। অর্থ আছে আমার সীমিত, এজন্য প্ল্যান করতে হবে যে আমি
এই সীমিত সম্পদ ব্যবহার করে আমার পরিবারের সবগুলো কাজ যা যা আজকে প্রয়োজন সবগুলো করতে পারবো কিনা এবং করা সম্ভব, এগুলো এই সীমিত সম্পদ ব্যবহার করে কে আজকে আমার চাহিদা পরিবারের চাহিদা মেটাবো সেটা আমাকে সে অনুযায়ী প্ল্যান করে সে অনুযায়ী ব্যবহার করতে হবে। তাদের সবার চাহিদা মেটানো যায় এই অল্প সম্পদ ব্যবহার করে। অর্থ ব্যয়ের জন্য পুরো পরিকল্পনাকে বাজেট বলে। খেয়াল করো, অর্থ ব্যয়ের জন্য পুরো পরিকল্পনাকে কি বলে? বাজেট বলে। সকলেরই বাজেট করে অর্থ ব্যয় করার অভ্যাস করতে হবে। আমাদের সবারই উচিত কি এই যে বাজেট করে অর্থ ব্যয় করা, তাহলে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদাগুলো ঠিকমতো পূরণ করতে পারবো। আর অকারণে অর্থ ব্যয় করার বদভ্যাস গড়ে উঠবে না। আমরা মৃত্যুবাহী হবো, সঞ্চয় হতে শিখবো। খেয়াল করো, আমরা মৃত্যুবাহী হবো তো সঞ্চয় হতে শিখবো। মানে কথা অর্থ হলো কি, আমরা একটু খরচটা কম করবো, কিছু টাকা রেখে এটা আবার সঞ্চয় করবো ভবিষ্যতের জন্য। এই জন্য বলছে আমরা মৃত্যুবাহী ও সঞ্চয় হতে শিখবো। আবার দেখো, সময় মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। আবার দেখো, সময়টা কি? অর্থ ছিল বস্তুগত সম্পদ, আবার সময় হচ্ছে কি? মানবীয় সম্পদ। মানবীয় যে সম্পদগুলো আছে তার ভিতরে সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সময় প্রকৃতির নিয়মে ভয়ে চলে। সময় কার নিয়মে চলে? সময় প্রকৃতির নিয়মে ভয়ে চলে। জন্মের পর থেকে আমরা এই সম্পদের অধিকারী হয়ে যাই। এর সময় সবচেয়ে সীমিত সম্পদ। একে প্রয়োগ করা খুবই সহজ, এর পরিমাণ সবার জন্য সমান। মানে কি, আমরা জন্মের পর থেকেই এই সম্পদ ভোগ করি। একে পরিমাণ বা পরিমাপ করা খুবই সহজ, এর পরিমাণ সবার জন্য সমান। ধনী গরিব, ছোট বড়, বৃদ্ধ বয়স্ক, তারপর নারী পুরুষ, কারোর জন্য কোনো পার্থক্য নেই। এই সময়টা সবার জন্য সমান, সবার জন্য পরিমাণটা কি সমান। চিন্তা করছো, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট বড় ধনী গরিব সবাই কিন্তু এই যে সময়টা পার করে থাকি, কিন্তু এই সময়টা সবার জন্য সম পরিমাণে বর্ণন করা আছে, কারোর জন্য কম বেশি না। এই জন্য সময় আছে কি মানবীয় সম্পদ, খেয়াল রাখবা। যেমন সবার জন্যই 24 ঘন্টায় একদিন, জন্য বড় জন্য আলাদা জিনিস না, সবার জন্যই 24 ঘন্টায় একদিন। তখনই একে বাড়ানো যায় না, একে সঞ্চয় করা যায় না। তাই সময়ের কাজ সময়ে করতে হয়, অযথা নষ্ট করা উচিত নয়। সময়ের সঠিক পরিকল্পনা করে আমরা যদি কাজ করি তাহলে সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো। মনোযোগ সহকারে পড়া, অনেক গুরুত্বপূর্ণ পড়া এখানে। কিন্তু সময়ের সঠিক পরিকল্পনা করে আমরা যদি কাজটা করি তাহলে সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো এবং অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবো। ঠিক আছে, চমৎকার পড়া, ভালোভাবে একটু পড়ো মনোযোগ সহকারে। রূপা প্রতিদিন ভোর 6টায় ঘুম থেকে ওঠে, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়ালেখা করে, 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যালয়ে থাকে, বাসায় ফিরে বিকেলে 8টায় খেলতে যায়, রাত 8টা থেকে 10টা পর্যন্ত আবার পড়ালেখা করে, রাত 11টায় ঘুমিয়ে পড়ে। দৈনন্দিন অন্যান্য কাজ বিশ্রাম সবাই সে সময় মতো করে। এভাবে রূপমের মতো আমরা সবাই সময় তালিকা করে আমাদের প্রতিদিনের সব কাজ করতে পারি, তাহলে মূল্যবান সময় অবহেলায় নষ্ট হবে না, বরং সময় মতো সব কাজ করে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। দেখো, এই প্যারা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বলছে যে রূপম নামে একটা ছেলে ছিল, তার উদাহরণ দিয়ে আমাদেরকে সময় সুষ্ঠু ব্যবহারের একটা তালিকা দেখা দিচ্ছে। রূপম সকালে 6টায় ঘুম থেকে উঠে, তারপর 7টা বাজে সে 7টা থেকে 9টা পর্যন্ত পড়ালেখা করে, 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিদ্যালয় থাকে, বাসায় ফিরে বিকেলে মাঠে খেলতে যায়, আবার 8টা থেকে 10টা পর্যন্ত পড়ালেখা করে, 8টা 9টায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সে একটা রুটিন মাফিক তার টাইম মতো কাজগুলো সম্পাদন করে। ঠিক আছে, এর ফলে কি সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদেরকেও তদ্রুপ এরকম একটা কাজ নিয়ম মাফিক করতে হবে। শিক্ষার্থীরা, আজকে ছিল চমৎকার একটা আলোচনা। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে
ক্লাসে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথমেটিক্যাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সব ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।